সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটা থেকে। এটা থাকছে কিসমত মারিয়াম মসজিদ, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে এই মসজিদটি রয়েছে। এই মসজিদটিতে একটা অন্যান্য মসজিদ থেকে আলাদা রয়েছে। এখানে একটা মানে মসজিদের এক কাতারের মতো মসজিদ নামাজ পড়া যায়, আর মিনার ছাড়া মসজিদটি কিসমত মারিয়াম মসজিদটি। চলুন দেখাই কিসমত মারিয়াম মসজিদ, আর আলোচনা করা যাবে। এ হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের টাঙ্গানো নোটিশ, কিসমত মারিয়া মসজিদ। এটা হচ্ছে বিবিখানা, আপনার যেটা দেখছেন মসজিদের পাশে, এটা হচ্ছে বিবিখানা। এই মসজিদটা অন্যান্য মসজিদ থেকে একটু আলাদা, অনেক দিক থেকে আলাদা। আমি আপনাদেরকে দেখাবো। এই মসজিদটার মধ্যে আলাদা হচ্ছে এটা মেহরাব নাই এই মসজিদটা, এবং এক কাতার মসজিদ। মসজিদের আশেপাশে কোনো জলাশয় নাই নামাজ পড়ার ব্যবস্থা, উজু করার কোনো ব্যবস্থা ছিল না, আশেপাশে জল না, একটা জঙ্গলের মধ্যে এই মসজিদটা। মসজিদের সম্পর্কে সঠিক কোনো ইতিহাস জানা নেই, তবে অনুমান করা যায় যে মসজিদের গায়ে পোড়ামাটির ফুল ও লতা পাতা যে শিল্পকর্ম আছে, তা থেকে অনুমান করা যায় এটা প্রায় 1500 সালে নির্মিত। এটা সামনের একটা মসজিদের সামনে একটা বারান্দা, বেষ্টনী দ্বারা তৈরি এই বারান্দাটা। মসজিদের প্রবেশদ্বারে 3টা প্রবেশদ্বার রয়েছে। আপনারা দেখছেন এই মসজিদটার। এই হচ্ছে মসজিদের গায়ে শিল্পকর্ম। চলুন ভিতরে ঢোকে মসজিদে। এ হচ্ছে দেখছেন এখানে মেহরাব নেই, পুরোটা সমান্তরাল সমান এক কাতার মতো দাঁড়ানোর মতো মসজিদ জায়গাটা। এটা হচ্ছে গম্বুজ। গম্বুজগুলো আবার ঠিক দরজার বরাবর সমানভাবে 3টা গম্বুজ রয়েছে, 3টা দরজার ঠিক বরাবরই 3টা গম্বুজ রয়েছে। এটা একটা ব্যতিক্রমী এই মসজিদটা অন্যান্য মসজিদ থেকে। আর একটা ব্যতিক্রম হচ্ছে মেহরাব নেই এবং খুবই ছোট এক কাতার মতো মসজিদটি। মেহরাবের জায়গায় লতা, মেহরাবের জায়গায় এরকম একটা ফুল আঁকা, এটা হলো মেহরাবের জায়গায়। দেখছেন খুবই সমান্তরাল, এখানে কোনো আলাদা মেহরাবের কোনো বৈশিষ্ট্য নেই, এটা সমান। এ হচ্ছে বারান্দা। মসজিদটির পূর্ব পাশে 3টি দরজা, দক্ষিণ এবং উত্তর পাশে 1টি করে জানালা রয়েছে। রাজশাহী পটিয়াতে কিসমতারা এই মসজিদ। এই হচ্ছে মসজিদটির সামনের অংশ। মেহরাব নেই, সমানভাবে বোঝা যাচ্ছে এখানে মসজিদটি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই হাওয়াখানা অন্যতম। বাংলাদেশ রাজশাহী জেলার পটিয়া থানায় এই হাওয়াখানা অবস্থিত। আজকের এই ভিডিওটা থাকছে এই হাওয়াখানাকে নিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই হাওয়াখানা। 10 একর আয়তন এক দিঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয় চুন, সুরকি আর পাতলা ইটের গাঁথনি দিয়ে এই হাওয়াখানা। পুটিয়ার রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে পুকুরে নৌকা চড়ে এসে অবকাশ যাপন করতেন এই হাওয়াখানা। পুকুরে খোলা হাওয়া উপভোগ করতেন, জল করে খাবার ছিটিয়ে পুটিয়ার রাজা বাহাদুর দিঘিতে মাছ দেখতেন। বিকেলবেলা স্নিগ্ধ হওয়ার পর নিতেই রাজবাহাদুর ঘোড়ায় চেপে দিঘির পাড়ে গিয়ে ডিঙ্গি নেমে চড়ে দিঘির কাজল কালো জলে বেশি হাওয়াখানা ভবন দেখতেন। আমরা এখন যাচ্ছি হাওয়া ভবন খানা।
আগে এই পথটা ছিল না, এখন এই পথটা তৈরি হয়েছে। যখন রাজা বাহাদুররা এই পথে যেতেন না, ডিঙ্গিতেই ওরা যেতেন। এখন একটা পথ তৈরি হয়েছে। পুটিয়ার রাজবাড়ি থেকে তারা হাওয়াখানা পর্যন্ত কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রথযাত্রা চলে যেত। সেই রথযাত্রার সাবেক নাম ছিল রথথলি। পিতল ধাতু দিয়ে তৈরি চারানি রাজার যে রথটি নওগাঁ জেলা বদর কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে। পুটিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে পুকুরে নৌকা চড়ে এসে অবকাশ যাপন, পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন। এ হচ্ছে হাওয়াখানা। সর্বশেষ ব্যবহারকারী রাজার নাম নরেশ নারায়ণ রায়, যিনি কমন বেগম নামে এক মুসলিম মহিলাকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নুরনবী রায় নাম ধারণ করেন। সেখানে রাজা বাহাদুর সশরীরে পূর্তি আমোদ, দাবা, তাস, পাশা খেলতেন। কারো কারো মতে এক বা একটি মন্দির রথযাত্রার সময় ঠাকুর সেখানে গিয়ে পূজা করতেন। দেশ বিভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় উর্ফে নুরনবী রায় পুটিয়া ছেড়ে কলকাতা যাবার কালে গণ্ডিমণ্ডল ও দিনজাল মণ্ডল নামে দুই কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি দিয়ে যান। ফলে দিঘির মাঝখান বাদ দিয়ে বাগাবাগির কারণে হাওয়াখানার দিঘির সৌন্দর্য হানি ঘটে। আমরা যে পথটিতে প্রবেশ করেছি সেটা হলো দিঘিটা দুই ভাগ হয়ে যাওয়ার কারণে এটা পথ তৈরি হয়। এবং নিচতলা যে দিঘির এই হাওয়াখানায় একটা নিচতলা একটা ভবন রয়েছে, সেই ভবনটা ভরাট করে ফেলে। আপনারা দেখছেন হাওয়াখানাটা। পশ্চিম দেওয়ালে একটি বিশিষ্ট, তিন পাশে তিনটি করে মোট 10টি দরজা রয়েছে। ভবনের চারপাশে আছে 6 ফুট চওড়া বারান্দা। তৃতীয় তলা ওঠার জন্য 3 ফুট চওড়া একটি সিঁড়ি রয়েছে। চুনুর সুরকি পাতলা ইটের গাঁথনি দিয়ে তৈরি। লাল রঙের দ্বিতীয় ইমারত নিচের আশ্চর্যযুক্ত। ভবনটির প্রথম তলা মাটির নিচে, যা ভরাট করা হয়েছে এখন দেখছেন আপনারা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা দেখছেন হাওয়াখানা। মূলত পটিয়ার যে রাজশাহী পটিয়ার চারানি রাজার তাদের বিনোদনের জন্য এই হাওয়াখানা প্রস্তুত করা হয়। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও কথা হবে। বড় শিব মন্দির। আজকে যে ভিডিওটা থাকছে আপনাদের জন্য তা হচ্ছে বড় শিব মন্দির। বড় শিব মন্দির পটিয়া রাজবাড়ির যে 6টি মন্দির রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম। বাংলাদেশ প্রত্নতত্ত্ব তালিকাভুক্ত এই মন্দিরটি, এই স্থাপনাটি। যদিও এখানে এই মন্দিরটিতে এখনও পূজা অর্চনা হয়ে থাকে। আপনারা দেখছেন এই মন্দিরের উপর অংশ বিশাল আকারে গম্বুজ আকৃতির অনেকটা এই মন্দিরটি। এটা হচ্ছে প্রধান যে পথ মন্দির ঢোকার, এটা অনেকটা মঞ্চ আকৃতি এই মন্দিরটি। উপরের অংশটুকু এরকম। মন্দিরটি উঁচু মঞ্চের মতো নির্মিত, বর্গাকার। এই মন্দিরটির প্রতি বাহু 19.81 মিটার দৈর্ঘ্য, ভূমি থেকে উচ্চতা 35.5 মিটার। মন্দিরের এটা হচ্ছে শিব, এখানে পূজা অর্চনা হয়ে থাকে। আপনারা দেখছেন কথিত রয়েছে লোককথা অনুসারে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিব মন্দির এটা। অসংখ্য ছোট ছোট চূড়া এই মন্দিরটির উপরে। 5টি খিলান রয়েছে যা প্রবেশপথে রয়েছে। এখানে পূজা অর্চনার জন্য প্রস্তুত হচ্ছে মন্দিরটির ভিতরে অংশে। দেখছেন, আমরা বের হয়ে যাই। এ হচ্ছে মন্দিরটির সামনের অংশটুকু। চারপাশে এরকম বারান্দা রয়েছে, আপনি দেখছেন।
অনেকটা উঁচু মঞ্চের মতো মন্দিরটি স্থাপন করা হয়েছে। এটা একটা পাশের একটা অংশ মন্দিরটির। চীন ও চীন ও সুরকির মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত এই মন্দিরের দেওয়ালে চুন ও সুরকির আস্তরণে বিদ্যমান। ভূগর্ভে প্রবেশের জন্য রয়েছে চারপাশে 4টি প্রবেশদ্বার। সামনের প্রবেশদ্বারে প্রভু শিবের ছবি ঝোলানো থাকে এবং মন্দির কর্তৃপক্ষ অনুমতি ব্যতীত এখানে প্রবেশ নিষিদ্ধ। দেখছেন আপনি এখানে আপনার মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনীর খোদাই করা ছিল। অনেকটা নষ্ট হয়ে গেছে বর্তমানে, আপনারা দেখছেন এই অবস্থা। অন্যান্য মন্দিরের মতো এত কারুকাজপূর্ণ নয়। মন্দিরটির উত্তর পাশে একটা পুকুর রয়েছে, এটা ছাদের অংশ মন্দিরের। এই হচ্ছে পুকুর। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সকল ভবন রয়েছে তার উপর নির্দেশন করে আমি ভিডিও দিয়ে থাকি। আজকে যে হচ্ছে ভিডিওটা দিচ্ছি, আমার পিছনে দেখছেন তা হচ্ছে দোল মন্দির। আজকের এই ভিডিওটা থাকছে এই দোল মন্দিরকে নিয়ে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে এই মন্দিরটির স্থাপনা। পটিয়া রাজবাড়ির মন্দিরসমূহের মধ্যে এটা একটি। এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত একটি স্থাপনা। 1778 সালে তৎকালীন জমিদার গোবিন্দনাথ নারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন। প্রচলিত লোককথা অনুযায়ী এটি কোনো পুজোর পার্বণের জন্য নির্মিত হয়নি, বরং জমিদার বাবু তার কিশোরী স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্য খেলার স্বরূপ এই বহুতল ভবনটি নির্মাণ করেন। এটা প্রায় 3 তলা বিশিষ্ট একটা ভবন। রাজশাহী শহর থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পটিয়া রাজবাড়ির মুখোমুখি মাঠ রয়েছে। মাঠ পেরিয়ে মন্দিরটি। মন্দিরটির সামনে পটিয়া রাজবাড়ি, আর পিছনে রয়েছে শিব মন্দির এবং রথ মন্দির, দুটো মন্দির রয়েছে। মন্দিরের ভিতরে কোনো দেবদেবীর মূর্তি নেই। আপনারা দেখছেন এটা হচ্ছে মন্দিরটির পূর্ব পাশ। আপনারা দেখছেন ভিতরে খুব সাদাসিধা, কোনো কারুকাজ সম্পূর্ণ নয় এটা এই মন্দিরটি। অন্যান্য মন্দিরে যেরকম পোড়ামাটির শিল্প স্থাপনা কারুকাজ সম্পূর্ণ রয়েছে, এটাতে তেমন না। এই পাশটা হচ্ছে মন্দিরের উত্তর পাশ। আপনারা দেখছেন ইট ও সুরকি দ্বারা নির্মিত এই ভবনটি, প্রায় 4 তলা বিশিষ্ট এই ভবনটি। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, যে তালা লাগানো রয়েছে। মন্দিরটি এমনভাবে তৈরি করা হচ্ছে, প্রতি তলায় থেকে পরবর্তী তলা ছোট, পরবর্তী তলা আরও ছোট, এভাবে সংকুচিত হয়ে আসছে মন্দিরটির উপরে অংশে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভিন্ন মন্দির স্থাপনা, মসজিদ এবং গির্জার আমার বহু ভিডিও রয়েছে। আশা করি ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক স্থাপনা নিয়ে। ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটা থাকছে পটিয়া রাজবাড়িকে কেন্দ্র করে। আজকে থাকবো পটিয়া রাজবাড়িতে, আর আপনাদের সাথে কথা হবে। চলুন দেখাই পটিয়া রাজবাড়ি।
আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই পটিয়া রাজবাড়ি। রাজবাড়ির সামনে এরকম একটা সাইনবোর্ড ঝুলানো রয়েছে, টাঙানো রয়েছে। এই হলো রাজবাড়ির প্রবেশদ্বারের থেকেই যে চোখে পড়বে আপনার সামনে এই অংশটুকু, বাড়ির প্রধান যে অংশটুকু। নিচেই পটিয়া রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত এখানে বর্ণনা দেওয়া রয়েছে। আমরা আলোচনা করব এবং আপনাদেরকে সাথে দেখাবো। এটা হচ্ছে রাজবাড়ির নিচে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে এরকম একটা নির্দেশনা রয়েছে, আপনারা দেখছেন। আশেপাশে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সকল স্থাপনা রয়েছে তার একটা বর্ণনা দেওয়া ছিল। এ হচ্ছে রাজবাড়ির সামনে থেকে না পুরা রাজবাড়ির বিস্তারিত অংশটুকু। শতকের মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়ার জমিদার ছিল প্রাচীনতম। কথিত যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুটিয়া রাজবাড়ির বংশরূপে পরিচিত লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুটিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সেই আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির, অন্যান্য স্থাপনা ঠিকই এখন টিকে রয়েছে। এই প্রাসাদটি 1985 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর নামে নির্মিত করেন। এই অংশটা হচ্ছে মন্দিরের রাজবাড়ির ভিতরের অংশ। প্রবেশদ্বার করলেই ভিতরের অংশটুকু আপনারা দেখছেন। সংস্কারের কিছু কাজ করছে। এই হচ্ছে দোতলা বিশিষ্ট এটা জাদুঘর নামে এখন পরিচিত এই ভবনটি। ভবনের সম্মুখভাগের স্তম্ভ, অলঙ্কার ও কাঠের কাজ, কক্ষের দেওয়াল, দরজার উপর ফুল, লতাপাতা চমৎকার শৈলীতে পরিচিত। এটা হচ্ছে আমি এখন দোতলায় উঠছে জাদুঘর যে নামে পরিচিত যে অংশটুকু, সে জাদুঘরে সিঁড়ি। যেরকম জাদুঘর বলতে যেরকম থাকা তেমন কিছু নেই বললে চলে, শুধু স্থাপনার বিভিন্ন অংশ নির্মাণ করা, বিভিন্ন স্থাপনা সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। পটিয়া রাজবাড়ি বেশ কিছু স্থাপনা রয়েছে, সেগুলোর উপর আমার বেশ কিছু ভিডিও রয়েছে, আশা করি আপনারা দেখবেন। পটিয়া রাজবাড়ি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে। এখানে পাঁচানে জমিদার বাড়ি। দেখছেন আপনারা এই জমিদারি বাড়ির বিভিন্ন স্থাপনার এখানে বর্ণনা দেওয়া রয়েছে। মূলত যারা পটিয়া জমিদার বাড়ি ঘুরতে আসেন, এই জমিদার বাড়িকে কেন্দ্র করে আশেপাশে যে স্থাপনাগুলো রয়েছে, জমিদারদের মন্দির, স্থাপনা, পুকুর, সেগুলোই মানুষ দর্শনীয় স্থান দেখে থাকেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। অন্য ভিডিওতে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন। স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের এবং বহির্বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে আমি যেই ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি, আজকে আমাদের চ্যানেলে থাকছে বড় মন্দির, অর্থাৎ বড় গোবিন্দ মন্দির, রাজশাহী পটিয়াতে অবস্থিত। আজকে দেখাবো
বড় গোবিন্দ মন্দির। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই বড় গোবিন্দ চলুন দেখাই বড় গোবিন্দ। এ হচ্ছে বড় গোবিন্দ মন্দির। পটিয়া রাজবাড়ির পিছনের অংশ দিয়ে এটা প্রবেশদ্বার। প্রধান যে প্রবেশদ্বারটা হচ্ছে সেটার প্রবেশদ্বার। আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকছি। আপনারা দেখছেন ভিতরে এই অংশে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে নোটিশ বোর্ড, এটা হচ্ছে এই নোটিশ বোর্ডটা দেখছেন আপনারা। রাজশাহী এই হচ্ছে বড় গোবিন্দ মন্দিরের বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে নোটিশ বোর্ড। এই হচ্ছে বড় গোবিন্দ মন্দির। রাজবাড়ির পিছনে অংশ দিয়ে মন্দিরে একমাত্র মূল প্রবেশদ্বার। মন্দিরের পিছনে মহারানী স্নানঘাট। মন্দিরটি মূলত ইট দ্বারা নির্মিত। দেওয়ালের বাইরে রয়েছে পোড়ামাটির চিত্রফলক আপনারা দেখছেন। এই চিত্রফলক রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে। বর্গাকার এই মন্দিরটির প্রতি বাহু 14.47 মিটার এবং উচ্চতা প্রায় 18.28 মিটার। দেখছেন মন্দিরটির গায়ে পোড়ামাটির চিত্রাঙ্কন করা হয়েছে। এখানে প্রায় রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে চিত্রাঙ্কনটি। পঞ্চরত্ন স্থাপনের পরিকল্পনায় এই মন্দিরটির 4 কোণার 4টি কেন্দ্রে একটি করে মোট 5টি শিখর বা রত্ন রয়েছে। শিখরগুলি ক্ষুদ্রাকার চৌচালা আকারে নির্মিত। প্রথম তলার প্রতি পাশে 3টি করে প্রবেশপথ রয়েছে। প্রতিটি প্রবেশপথের উপর অংশ রয়েছে বহুমুখী খিলার। মন্দিরের ছাদের কোণার আংশিক বাঁকানো। এটা হচ্ছে মন্দিরের ভিতরে এখন উপাসনা হয়। গোবিন্দ মন্দিরটি 1823 থেকে 1855 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রানী ভুবনময়ী দেবী কর্তৃক দ্বারা নির্মিত হয়েছে। এ হচ্ছে অনেকটা ধনুক আকৃতিক এই মন্দিরটি। এটাকে আবার পঞ্চরত্ন গোবিন্দ মন্দির নামেও পরিচিত বা বড় গোবিন্দ মন্দির, দুইটা হিসেবে চিনে। পাশে জরাজীর্ণ বাড়ি রয়েছে। এ হচ্ছে এর দক্ষিণ পাশে সামনের অংশটুকু। এটা হচ্ছে মন্দিরের ঠিক সামনের অংশটুকু দেখছেন আপনারা। এর পাশেই এটা হচ্ছে একটা জেলখানা। মন্দিরের দক্ষিণ পাশে জেলখানা নামে পরিচিত এই জায়গাটুকু। যদিও এখনও তালা দেওয়া, প্রবেশ করা যায় না, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, বড় গোবিন্দ মন্দির নামে পরিচিত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও আমি আসছি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে মহারানী হেমন্ত কুমারের ঘাট ও ভবনের সামনে। হেমন্ত কুমার মহারানীর ঘাট রাজশাহী পটিয়াতে অবস্থিত। বাংলাদেশের যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে এটাও একটা অন্যতম। চলুন দেখাই মহারানী মহল বা মহারানীর ঘাট নামে পরিচিত। এটা হচ্ছে রাজবাড়ির ঠিক পিছনের অংশ। রাজশাহী পটিয়াতে যে রাজবাড়ি রয়েছে তার পিছনের অংশ আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাতে। চলুন সামনে যাই। মহারানী হেমন্ত কুমারী 1901 সালে লর্ড কার্জনের সময় রানী উপাধি ভূষিত হন। এ হচ্ছে মহারানী হেমন্ত কুমারীর ঘাট দেখছেন। এটা হচ্ছে মহারানী হেমন্ত কুমারীর বাসভবন। 1920 সালে লর্ড আরোহণের সময় তিনি মহারানী ভূষিত হন মহারানী হেমন্ত কুমারী দেবী। 1942 সালে মারা যান। 1950 সালে তার জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু হয়, যার ফলে মহারানীর মৃত্যুর পর অন্যান্য অঞ্চলের মতো পটিয়া রাজবাড়িও পতন ঘটে।
এই হচ্ছে মহারানীর বাড়ির সামনের অংশ। পটিয়া জমিদার মহারানী শরৎকুমার সুন্দরী দেবীর পুত্র যতীন্দ্রনারায়ণ 1818 সালে ঢাকা জেলার বিশিষ্ট জমিদার ভুবনমোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন। অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে যতীন্দ্রনারায়ণের বিভিন্ন অসুস্থ আক্রান্ত হয়ে তিনি মারা যান। এ হচ্ছে প্রধান সড়ক, মহারানী হেমন্ত কুমারের বাড়ির সামনের পথটুকু। ডাইন পাশে রয়েছে তার পুকুরঘাট। এই হচ্ছে তার ঘাট। আগে সে রানীদের বিশাল মহারানীর এই পুকুরঘাট। পুকুরঘাটটি মূলত বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে পুকুরঘাট এবং এই ভবন। পানি পুকুরটার ঘাটের ভিতর দিয়ে অনেকগুলো ছিদ্র রয়েছে যাতে পানি আসা যাওয়া করতে পারে। এই দেখছেন আপনার ছিদ্রগুলো, এগুলো যাতে অনায়াসে পানি আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছিল তখন। মহারানী শরৎসুন্দরী বিভিন্ন সময়ে ভুগছিলেন। ভারতের বারাণসীতে চলে যান, সেখানে তিনি 1886 সালে মারা যান। এই ঘটনার পর হেমন্ত কুমার দেবী 18 বছর বয়সে পটিয়া জমির দায়িত্ব লাভ করেন। এ হচ্ছে তার নিজস্ব তার পটিয়া রাজবাড়ি অর্থাৎ মহারানী দেবীর প্রবেশদ্বার। এই হচ্ছে বাড়ির পশ্চিমাংশে মহারানী হেমন্ত কুমার দেবীর বাড়ির পশ্চিমাংশে। এখন এগুলো হয়তো তার প্রজারা থাকার জন্য। এটা হলো তার একমাত্র মন্দির, তার নিজস্ব ব্যক্তিগত মন্দির। এটা মহারানী হেমন্ত কুমার দেবীর একটা নিজস্ব মন্দির। এটা অনেকটা ছোট গোবিন্দ মন্দিরের মতো অনেকটা। আপনারা দেখছেন পোড়ামাটির অনেক শিল্পকর্ম রয়েছে এখানে। এই মন্দিরটি পশ্চিমমুখী, দুঃখিত পশ্চিমমুখী না, পূর্বমুখী এই মন্দিরটা। আমি এখন যে জরার জন্য যে গেটটি প্রবেশদ্বার দিয়ে ঢুকছি সেটা হলো জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটির নাম চারানী জমিদার বাড়ি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। চলুন দেখাই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে এই জমিদার বাড়ির চারানী জমিদার বাড়ির প্রধান সড়ক অর্থাৎ গেট দিয়ে প্রধান প্রবেশদ্বার। রাজশাহীর পটিয়াতে অবস্থিত। এটা একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এটা মূলত পটিয়া রাজবাড়ির অংশ, যেখানে 4টি প্রধান জমিদার বাড়ি রয়েছে এবং চারানী জমিদার বাড়ি তাদের মধ্যে একটি। এই জমিদার বাড়িটি তার স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য খুবই পরিচিত। এটা পোড়ামাটির ফলক মন্দিরসহ একটি কমপ্লেক্সের অংশ। আপনারা দেখছেন এই জমিদার বাড়ির এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। চারানী জমিদার বাড়ি মূলত পটিয়া রাজবাড়ির একটি অংশ। এর পাশেই আগ্নিক মন্দির, ছোট গোবিন্দ মন্দির, গোপাল মন্দিরও রয়েছে, যা আমার 3টি ভিডিও আলাদা আলাদা রয়েছে। আশা করি এগুলো দেখবেন আপনারা। ছাত্রী 1855 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর
সম্মান উদ্দেশ্য নির্মাণ করেন বা সম্মানার্থে নির্মাণ করেন। ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্কৃত কাঠের কাজ, কক্ষের দেওয়াল, দরজার উপর ফুল, লতা পাতা, চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। আপনারা দেখছেন জরাজীর্ণ হয়ে গেছে এরকম অবস্থাটা। নিচের অংশটুকু এরকম অবস্থা, খসে পড়ছে দেওয়ালের অংশ, ছাদের অংশ। ছাদের লোহার বিম, কাঠের বর্গ, টালি ব্যবহার করা হয়েছে নিরাপত্তার জন্য। রাজবাড়ির চারপাশে পরিখানা খনন করা হয়েছে। পটিয়ার রাজবাড়ির পাশের একটি 6টি রাজদিঘি রয়েছে, প্রত্যেক দিঘির আয়তন 1 একর করে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। প্রতিবারের মতো বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার উপর ভিডিও দিয়ে থাকি। আজকের আমি ভিডিওটা হচ্ছে ছোট গোবিন্দ মন্দির, রাজশাহী পটিয়াতে অবস্থিত, তা যা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আজকে থাকছে সেই ছোট গোবিন্দ মন্দিরকে নিয়ে। চলুন দেখাই ছোট গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির এ হচ্ছে ছোট গোবিন্দ মন্দির, যা 1 কক্ষ বিশিষ্ট। এই মন্দিরটি বর্গাকৃতিক অনেকটা। এ হচ্ছে প্রধান ফটক। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর ও পূর্ব দিকে পটিয়া রাজবাড়ি বিশাল চত্বরে বেশ কয়েকটি নজর কাড়া প্রাচীন মন্দিরের মধ্যে এটা একটি। চারানি মন্দিরের চত্বরে গোপাল মন্দির, বড়ান্নিক মন্দিরের পাশে এটা অবস্থিত। আপনারা দেখছেন এই মন্দিরটি বর্গাকৃতি। মন্দিরে একটি মাত্র কক্ষ রয়েছে। মন্দিরের পূর্ব দক্ষিণ পাশে সরু বারান্দা। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য রয়েছে, চিত্র রয়েছে। পোড়ামাটির পলকে এসব চিত্র আঁকা। এই মন্দিরটি দক্ষিণমুখী। আপনারা দেখছেন মন্দিরটির 3টি কক্ষ, 1 কক্ষ বিশিষ্ট 3টি দরজা রয়েছে। এই পাশটা হচ্ছে পশ্চিম পাশ। পশ্চিম পাশেও একটি দরজা রয়েছে। দরজার পাশটাও কারুকার্য আঁকা পোড়ামাটির। আমরা এখন দক্ষিণ পাশে যাচ্ছি। এই মন্দিরটির এটা হচ্ছে দক্ষিণ পাশ। আচ্ছা, 4 কোণা বিশিষ্ট চতুর্ভুজ আকৃতি এই মন্দিরটা। এই হচ্ছে উত্তর পাশ। উত্তর পাশে কোনো দরজা নেই। দেখছেন 4 কোণা বিশিষ্ট এই মন্দিরটি। এটির উপরে একটি পলিয়ন বিশিষ্ট চোরা আকৃতির ছাদ রয়েছে ও কর্নিশে ধনুকের ন্যায় বাঁকানো। দেওয়ালের ফলকগুলোতে যুদ্ধ কাহিনী, বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র, সংস্কৃত ভাষা রচিত পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত করা হয়েছে। এই মন্দিরটি আনুমানিক নির্মাণ হয় 1800 থেকে 1870 সালে খ্রিস্টীয় শতকে নির্মিত বলে ধারণা করা যায়। চারানি জমিদার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দেখছেন আপনারা বিভিন্ন দেবদেবীর চিত্র রয়েছে, পোড়ামাটির চিত্র। এটা হচ্ছে পলকের।
আমরা দক্ষিণ পাশ দিয়ে যে প্রধান পথ, এই পথ হচ্ছে, এটা হচ্ছে একটা বারান্দা। ভিতর দরজা লাগানো রয়েছে। এটা হচ্ছে ছাদের একটা অংশ। দেখছেন বিভিন্ন দেবদেবীর চিত্র আঁকা। বিভিন্ন ফুল লতা পাতার চিত্র আঁকা, পোড়ামাটির তৈরি এসব চিত্র। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। বিভিন্ন মন্দির, ভাস্কর্য কিংবা মসজিদের উপর আমার আরও কিছু ভিডিও রয়েছে, আশা করি আপনার ভিডিওকে দেখবেন। ভালো থাকবেন। পরবর্তী সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি ওমর ফারুক। আমার আজকের এই ভিডিওটা থাকছে বড় আগ্নেয় মন্দিরকে কেন্দ্র করে। বড় আগ্নেয় মন্দির রাজশাহী জেলার পটিয়াতে অবস্থিত। প্রতিবারের মতো বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যেসব স্থাপনা রয়েছে, যা ভবন রয়েছে, তার উপর আমি ভিডিও দিয়ে থাকি। আজকে থাকছে বড় আগ্নেয় মন্দিরকে কেন্দ্র করে। চলুন দেখাই বড় আগ্নেয় মন্দির রাজশাহী পটিয়ায়। এ হচ্ছে দূর থেকে আগ্নেয় মন্দির। সামনে একটা পুকুর রয়েছে, পুকুরের পাশেই এই আগ্নেয় মন্দির, বড় আগ্নেয় মন্দির। চলুন আমরা সামনে যাই। এ হচ্ছে প্রধান গেটের সড়কে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যেসব নোটিশ বোর্ড টাঙানো থাকে তার একটা, এবং প্রবেশ মূল্য 10 টাকা দিয়ে ঢুকতে হয়। এ হচ্ছে বড় আগ্নেয় মন্দির। সামনে বিশাল ফুলের বাগান। একটু সামনে আগে গেলেই নোটিশ বোর্ড টাঙানো আছে, আমরা দেখাচ্ছি, আপনারা থাকেন আমার সাথে। এই মন্দিরটি পূর্বমুখী মন্দির, অর্থাৎ পূর্ব দিকে। বড় আগ্নেয় মন্দির, প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দেখেন পাশ দিয়ে সিঁড়ি রয়েছে, উপরে ওঠার সিঁড়ি। মন্দিরটি 3টি কক্ষ রয়েছে। মাঝের কক্ষটি তুলনামূলকভাবে বড়, পাশে 2টি বর্গাকৃতির এবং সমায়তনের। এই কক্ষ দুটি একটি করে সরু প্রবেশ পথ রয়েছে। মন্দিরের পূর্ব দিকে 3টি খেলার দরজা রয়েছে। এটা হচ্ছে মাঝখানের অংশটা একটু বড়, 3টি কক্ষটা, মাঝখানের কক্ষটা। দেওয়ালের পাশেই অনেক দেবদেবীর আঁকা রয়েছে। আপনি দেখছেন, এটা হচ্ছে মাঝখানের অংশটুকু, এটা পাশের অংশটুকু। ভিতরে প্রবেশ করলে যে দেখা যায়, এ হচ্ছে বড় আগ্নেয় মন্দিরের ছোট যে রুমগুলো রয়েছে, এক পাশে 2 পাশে সমান আকার দুটো, এটার একটা অংশ ছাদের এরকম আকৃতির, মিনার আকৃতির টাইপের অনেকটা ছাদটা। এটা হলো পাশের অংশ, একটু বড়। এই রুমটা একটু বড় রুম। এটা বড় অংশটুকু। পাশে একটা রুম রয়েছে, চলেন আগাই। পাশের সামনে এগিয়ে গেলে আরেকটি রুম পাওয়া যায়। এটা আরেকটি রুম, দেখছেন। ভিতরটা অনেকটা সাদা সিধা অংশ। আমরা বের হচ্ছি এখন। এই হচ্ছে সামনের অংশটুকু মন্দিরের, ফুলের বাগান, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর পরিচর্যা করে থাকে। এটা হলো পাশের অংশটুকু, মন্দিরের পাশের অংশ। আপনি দেখছেন 2 পাশে 2টা দরজা রয়েছে। এটা সামনে থেকে পুরোটোভাবে দেখা মন্দির, অর্থাৎ 3 রুম বিশিষ্ট এই মন্দিরটি। এখন আর এখানে উপাসনা হয় না, এটা অনেকটা খালি পরিত্যক্ত। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে দেখাশোনা করে থাকেন, পরিচর্যা করে থাকেন। আপনারা রাজশাহীতে, পটিয়াতে আসলেই এই মন্দিরটি এনজয় করতে পারেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, বা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে স্থাপনা রয়েছে, তার মধ্যে এটা একটা গোপাল মন্দির। গোপাল মন্দির রাজশাহী জেলার পটিয়া উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির।
এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তালিকাভুক্ত একটা মন্দির। রাধাকান্ত মন্দির হিসাবেও এর পরিচিত। অন্যান্য মন্দিরগুলো যেরকম কারুকাজ সম্পূর্ণ, এটা একটু আলাদা, এত কারুকাজপূর্ণ নয়। আপনারা দেখছেন এই মন্দিরটির ভিতরে, এর হলো ভিতরের অংশটুকু, ভিতরে এটা বারান্দা আকারে এরকম একটা দোতলা বিশিষ্ট এই মন্দিরটি। রাজশাহী জেলা শহর থেকে 32 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই পটিয়া বিশাল রাজবাড়ির চত্বরে এই মন্দিরটি। বড় আগ্নিক মন্দিরের পাশে অবস্থিত আয়তাকার এই মন্দিরের দৈর্ঘ্য 12.8 কিমি, 80 মিটার, প্রস্থ 7 মিটার। দক্ষিণমুখী এই মন্দিরের উত্তর দিকে ব্যতীত অপর 3 দিকে বারান্দা রয়েছে। এটা একটা বারান্দা, এটা ভিতরের অংশ। উপরে দোতলা বিশিষ্ট পিছনের অংশ ছাড়া বাকি দুই পাশেই মন্দিরটির বারান্দা রয়েছে। দেখছেন মন্দিরটির পিছনে একটা স্কুল রয়েছে, আপনার যে ঘন্টা দেখছেন সেটা স্কুলটার। মন্দিরে এখনো প্রার্থনা হয় না, উপাসনা। এই মন্দিরগুলো এখানে এখন আর প্রার্থনা বা উপাসনা হয় না। এটা একটা সংরক্ষণের আওতা রয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে। এই মন্দিরটা পুরাতন মন্দির হলো, কিন্তু পোড়ামাটির কারুকাজ সম্পূর্ণ তেমন নাই বললেই চলে। আপনারা দেখছেন একদম সাদামাটা একটা মন্দির। বাংলাদেশ ঐতিহ্যবাহী বিভিন্ন মন্দির বা বহির্বিশ্বের বিভিন্ন মন্দিরের উপরে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে। আপনারা যদি ভালো লেগে থাকে আশা করি দেখবেন। দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি মন্দিরের পশ্চিম পাশে রয়েছে, আর আমি যে সামনে দাঁড়িয়েছি এটা দক্ষিণ পাশটায়। এই হচ্ছে সামনের অংশটুকু। সামনের অংশে বিশাল একটা ফুলের বাগান রয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে, অন্য কোনো স্থাপনা নিয়ে আলাপচারিতা হবে। আশা করি ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বাগা শাহী মসজিদ থেকে। আমার আজকের এই ভিডিওটা থাকছে বাগা শাহী মসজিদকে কেন্দ্র করে। বাগা শাহী মসজিদ রাজশাহী জেলা সদর হতে 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাগা উপজেলা অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠিত করেছিলেন। এই হচ্ছে প্রধান সড়ক, প্রধান গেট এই বাগা শাহী মসজিদের। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল স্থাপনা থাকে এরকম একটা নোটিশ বোর্ড থাকে, এই ভবনটিতে তাই রয়েছে। আর পাশে রয়েছে বাগা শাহী মসজিদের প্রতিষ্ঠা এবং তার সম্পর্কে বর্ণনা। চলুন দেখাই এবং আলোচনা করা যাক। এ হচ্ছে বাগা শাহী মসজিদের যে মূল গেট, গেটের গায়ে এরকম নকশা আঁকা। এটা হচ্ছে মূল গেটটার। এ হচ্ছে গম্বুজ। এই গেটের মধ্যেও একটা গম্বুজ রয়েছে। চলুন সামনে এগিয়ে যাই। এটা হচ্ছে অনেকটা উঁচু ভিটার উপর তৈরি করা এই মসজিদটি। চারিদিকে বেষ্টনী দ্বারা উঁচু ভূমির উপর এই মসজিদটির প্রতিষ্ঠা। অসংখ্য কারুকার্য মসজিদের গায়ে দূর থেকে দেখা যাচ্ছে। এ হচ্ছে মসজিদটির পূর্ব পাশ। বাগা মসজিদটির গাঁথনি চুন ও সুরকি দিয়ে মসজিদটির ভিতরে এবং বাইরের দেওয়ালে, মেহরাব এবং স্তম্ভে রয়েছে অসংখ্য কারুকাজ।
পোড়ামাটির এই কারুকাজ ভিতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ পার্সি খোদাই শিল্পের ব্যবহৃত হাজার রকমের কারুকাজ। এ দেখছেন অসংখ্য কারুকাজ মসজিদের গায়ে, মেহরাব এবং স্তম্ভ এরকম কারুকাজ রয়েছে। এই কারুকাজটা আপনারা যেটা দেখছেন এটা হলো মসজিদের পূর্ব পাশে, অর্থাৎ পূর্বের দেওয়ালে। আর এই পাশটা হচ্ছে মসজিদের উত্তর অংশে, উত্তর দেওয়ালে দেখছেন এরকম কারুকাজ। এটা হচ্ছে মসজিদের উত্তর দেওয়ালের এই কারুকাজ দেখছেন আপনারা। উত্তর পাশে রয়েছে এই পাশে যেই, এটা হচ্ছে মসজিদটির পশ্চিম পাশ। উত্তর পাশে আপনারা দেখছেন বাংলা স্বাধীন সুলতান হুসেন শাহর পুত্র নাসিরউদ্দিন শাহ এবং তার মাজার। এটা হলো মসজিদটির পশ্চিম অংশ, অর্থাৎ মেহরাব যে পাশে সে পাশে এই মসজিদটির এরকম কারুকাজ সম্পূর্ণ মসজিদটির। যে কথা বলতে চেয়েছিলাম, হজরত শাহদুল্লাহ ও তার 5 সঙ্গীর মাজার রয়েছিল উত্তর পাশে, আপনারা দেখছেন, যেটা দেখছেন আপনারা। এ হচ্ছে মসজিদের পশ্চিম পাশের অংশ। মসজিদটির সামনে একটা দিঘি রয়েছে, বিশাল আকারের দিঘি। মসজিদটির সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়েছে। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে 30 ফুট বাই 20 ফুট আয়তনে একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে আনন্দমহলের সঙ্গে যুক্ত ছিল। 3 দিকে বাঁধানো সিঁড়ির ভিতরে নেমে গেছে। মসজিদটির ভিতরে ও বাইরে প্রচুর পোড়ামাটির ফলক আপনারা দেখছেন। এটা হলো ভিতরের অংশ দেখছেন মসজিদটির ভিতরের। এই যে মেহরাব, এই মেহরাবের অংশ, মেহরাবের অনেক কারুকাজ সম্পূর্ণ। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। প্রতি বছর ঈদুল ফিতরের প্রথম 3 দিন প্রায় 500 বছর ধরে মেলা হয়ে থাকে। এ হচ্ছে মাজার রয়েছে, শাহ সুলতানদের মাজার। এখানে সুলতান আলাউদ্দিন শাহ, নাসিরউদ্দিন শাহর মাজারও এখানে রয়েছে। এই মাজার সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। আশা করি ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। দেখছেন বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটা মসজিদ, বাঘা মসজিদ, যা বাংলাদেশের টাকার মুদ্রাও ছাপানো হয়েছে এই বাঘা মসজিদটি। অবশ্যই ভালো থাকবেন।